বর্ষার টাঙ্গর হওয়ার জন্য প্রকৃতির বুকে এক টুকরো স্বর্গ। চারিদিকে ভরপুর পানি, তার উপর নেমে আসে ভারী বৃষ্টিপাত। হাওরের সাথে যেন বৃষ্টির আলাদাই প্রেম। এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সাথে জাদুকাটা নদী, পাহাড় চিরে নেমে আসে জলপ্রপাত। একসাথে এত রকমের দৃশ্য আর কোথাও পাবেন না। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বিলাসবহুল ভাসমান হাউসবোটে টাঙ্গর হাওর ভ্রমণ, সেই সাথে খোলা আকাশের নিচে ভরপুর খাওয়া দাওয়া। কিভাবে যাবেন, কত খরচ, কি কি দেখবেন, সবকিছুই থাকছে এই ভিডিওতে। এই বৃষ্টিতে একপাশে মেঘালয়ের পাহাড়, সেই সাথে বৃষ্টি, এরকম নদী, এই প্লারটাই আলাদা করে দিয়েছে দুটা দেশকে, মানে হচ্ছে বাংলাদেশ এবং ভারত। তো ওয়েলকাম সুনামগঞ্জ এন্ড গাইস, আজকে আমরা যাচ্ছি সেই টাঙ্গর হাওরে এই বর্ষার সিজনে। সেই সাথে আজকে কিন্তু প্রচণ্ড মেঘ, এবং কালকে ঢাকা থেকে আসছি সিলেটে, সিলেট থেকে সুনামগঞ্জ হয়ে টাঙ্গর হাওর। এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ, সব কিছু। ওকে, লেটস গো। আমরা সিলেট শহর থেকে কার গাড়ি রিজার্ভ করে রওনা হয় সুনামগঞ্জের উদ্দেশ্যে। সিলেট থেকে ভাড়া নিয়েছিল 1400 টাকা। যেহেতু আমরা 4 জন ছিলাম, জনপ্রতি 350 টাকা করে। এছাড়া সিলেটের কুমারগাঁও থেকে নীলাদ্রি এসি বাসে জনপ্রতি 200 টাকায় যেতে পারবেন সুনামগঞ্জে। তবে যারা ঢাকা থেকে আসবেন, আপনারা বিভিন্ন কাউন্টার থেকে টিকিট কেটে সরাসরি বাসে সুনামগঞ্জে আসতে পারবেন। এই রুটে প্রতিদিন অনেক বাস চলাচল করে। তবে হ্যাঁ, বর্তমানে ঢাকা টু সিলেট রাস্তার কাজ চলমান, তাই জ্যামে পড়তে পারেন। যাই হোক, সুনামগঞ্জে নেমে আমাদের যেতে হবে আনোয়ারপুর ঘাটে। মূলত সেখান থেকেই হাউস বোটগুলো ছেড়ে যায় হাওরের উদ্দেশ্যে। সুনামগঞ্জ ব্রিজ থেকে আনোয়ারপুর 28 কিলোমিটার। সিএনজি ভাড়া জনপ্রতি 100 টাকা করে। ফাইনালি চলে আসলাম, এখন বাজে সকাল 10টা। আর দেখেন হাউস বোটগুলো কিন্তু সব লাইন ধরে রাস্তার পাশেই আছে, এখানে এসেই কিন্তু সবাই ওঠে। তবে আজকে আমাদের হাউস বোট হচ্ছে ফ্যান্টাসি, এই লাক্সারি হাউস বোট। আপনারা জানেন আমি যখনই আসি এই হাউস বোটেই ভ্রমণ করি। তবে এখন অনেক চাপ, অনেক, সেই সাথে এই অঞ্চলে অনেক বেশি হাউস বোট হচ্ছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, এবং ট্যুরিস্ট সেক্টরটাও অনেক বড় হচ্ছে। দেখেন যে আমরা হচ্ছে এখন আনোয়ারপুর ঘাট, মানে যেখানে হাউস বোটগুলো থাকে, এইখান থেকেই কিন্তু রওনা হব। পুরো যতদূর চোখ যায় শুধু হাউস বোট আর হাউস বোট। আর এই যে আমাদের জন্য দাঁড়ায় আছে ফ্যান্টাসি এ লাক্সারি হাউস বোট। বাহ, মনে হচ্ছে নতুন করে ডেকোরেশন করা হয়েছে আবার। হ্যাঁ, সামনে হচ্ছে এরকম করা হয়েছে ছোট বাচ্চাদের জন্য। এই যে দেখেন, ওয়াও, মানে কালকে আসছি সিলেটের, পরে সিলেট ঘুরছি, আজকে সুনামগঞ্জ। আর আমাদের রুমটা একটু দেখাই আপনাদের, এখানে অনেকগুলো রুম আছে। সো ফাইনালি ভাই রে ভাই, আবারও সেই টাঙ্গর হাওরে আসলাম। আসলে প্রতি বছরই আসা হয়। এখানে এসি আছে, এখানে হচ্ছে বেলকুনি আছে, আর রুমটা দেখুন যে চারিদিকে কাঠের, এটা হচ্ছে উইন্ডো। আর এই পাশে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, এই যে ওয়াশরুম। তো যাই হোক, একটু পরেই রওনা দেবো, সেই সাথে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, এবং আমরা রাতেও স্টে করবো হাউস বোটে। এই ভিডিওতে টোটাল গাইডলাইন থাকছে, আপনারা কিভাবে ঢাকা থেকে আসবেন, কিভাবে বুক করবেন, কত টাকা খরচ, কি কি খাবেন, এভরিথিং, এবং কি কি দেখবেন। আনোয়ারপুর থেকে রওনা হওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি। দেখুন শুধু, সবাই কিন্তু এখন কাজকর্মে ব্যস্ত। এটা লাগবে না, না না লাগবে না, সবাই এটা দিয়ে কি করবো। আচ্ছা, মানে এই যে উপরে দেখেন কি অবস্থা। আমি জাস্ট আসছিলাম যে এরকম বৃষ্টি পাবো টাঙ্গর হাওরে, সেটা হচ্ছে পাইছি। আর প্লাবন ভাইকে অনেক ধন্যবাদ, বলতেছে ফিজ তাড়াতাড়ি আই, এখন হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে, তো চলে আসলাম। আর পানির কালারটা দেখুন শুধু। আর এখানে শত শত হাউস বোট, দারুণ একটা ব্যাপার ওই পাশে আছে। আর তো এইরকম দিন, মানে আমাদের শুরুটাই হচ্ছে বৃষ্টি দিয়ে। আর ফ্যান্টাসি এ লাক্সারি হাউস বোটের আর একটা নতুন হাউস বোট হয়েছে না, ওটার নাম কি? আচ্ছা, ফ্যান্টাসি ইনফিনিটি অ্যান্ড সুইমিং পুল, মানে উপরে সুইমিং পুলও আছে। এই পাশে দেখাই আপনাদের। আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি। ভাই আমার কিন্তু দারুণ লাগতেছে যে এরকম বৃষ্টি। তো ওনারা আমার ভিডিও দেখেছেন, ওইটা আর একটা হাউস বোট। আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি এখন, জাদুকাটা নদীর দিকে যাব। মানে বুঝলেন, এই বৃষ্টিতে একপাশে মেঘালয়ের পাহাড়, সেই সাথে বৃষ্টি, এরকম নদী, চারিদিকে এখানকার বসত বাড়ি। ভাই অন্য রকমের একটা ব্যাপার। বাংলাদেশ মানেই হাওর বাওর নদী, সব কিছু পাবেন। এই যে সবাইকে আমরা বিদায় দিয়ে দিলাম।
আনোয়ারপুর ঘাট থেকে আমাদের ফ্যান্টাসি লাক্সারি হাউস বোট সবার আগে রওনা দিল টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। তবে আজকে আনোয়ারপুর ঘাটে অপেক্ষা করছিল শত শত হাউস বোট, অতিথিদের নিয়ে হাওরের বুকে ভেসে যাওয়ার অপেক্ষায়। আমি একসাথে এত হাউস বোট কখনো দেখিনি। সারি সারি বিভিন্ন নামের বিভিন্ন রঙের হাউস বোটগুলো একসাথে চমৎকার লাগছিল। কিন্তু আমাদের যাত্রার শুরুটাই হলো ঝুম বৃষ্টির মধ্য দিয়ে। বৃষ্টি শুরু হতেই চারপাশ যেন কুয়াশার চাদরে ঢেকে গেল। চোখের সামনে প্রকৃতি হয়ে উঠল আরো রোমাঞ্চকর। মুষলধারে বৃষ্টি আর হাওরের বুকে ভেসে চলা নৌকা মুহূর্তটা সত্যি ছিল অসাধারণ এক অনুভূতি। আমাদের হাউস বোটের সবাই যখন বৃষ্টি থেকে বাঁচতে ভিতরে বসে আছে, তখন আমি বৃষ্টিতে ভিজছিলাম। এমন শান্তি আর কোথায় পাবো? কারণ হাওর মানেই তো বৃষ্টি বিলাস। আর সেই বৃষ্টিকে নিজের শরীরে নিজের মনে আলিঙ্গন করতে না পারলে ভ্রমণটা যেন কোথাও অসম্পূর্ণ থেকে যায়। হাওরের চারপাশে ছড়িয়ে ছিটে থাকা ছোট ছোট বসত বাড়ি, জীবিকার তাগিদে নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়া জেলেরা, আর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নৌকায় করে নদী পার হওয়া সাধারণ মানুষজন, সবকিছু মিলিয়ে এ যেন হাওরের বুকে গড়ে ওঠা এক অন্য রকমের জীবন। এখন হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকালের ব্রেকফাস্ট আমরা করতেছি হাউস বোটের ভিতরে, এবং এটাকে বলা হয় আখনি। সিলেটের অনেক ট্র্যাডিশন একটা খাবার, অনেকটা বলতে পারেন যে পোলাও বা ওই যে তেহেরি, এরকম কিছু আর কি। প্লাবন ভাইয়া আমাদের সাথে খাচ্ছে, সেই সাথে আমাদের বন্ধু আসছে। এই যে মামুন, আমার ছোটবেলার বন্ধু নাইম আছে, এই পাশে আলামিন আছে, ও এর আগেও এখানে আসছিল, আর অনেকেই আছে। ওকে, খাওয়া দাওয়া করি, স্টার্ট করো ভাই। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি। আমি জাস্ট একটু বাইরে দেখাই আনি আপনাদেরকে। এই যে বাইরের ওয়েদারটা, এইখান থেকে কিন্তু জাদুকাটা নদী দেখা যায় ভাই, পাহাড়গুলো দৃশ্যমান। খাও, স্টার্ট করো। হ্যাঁ, ওইদিকে কলা, পাউরুটি, কেক আছে। ভাই আমি কি আখনি এর আগে খাইছিলাম আপনাদের হাউস বোটে? আচ্ছা, এখানে কিন্তু মাংস আছে, যে চিকেন, একদম তেহেরির মতোই। এখানে হচ্ছে বাগুন ভাজা আছে, আর এটা হচ্ছে আপনার চাটনি। কিসের এটা? আমের? আচ্ছা, আমের আর ডিম। তো এটা কিন্তু অনেক টেস্ট। সকালে কি এটাই দেওয়া হয়? আচ্ছা, কালকে খিচুড়ি, আজকে হচ্ছে এটা। তো উপরে খেতে পারলে ভালো হতো, কারণ প্রকৃতিটা দেখতাম, সেই সাথে খাওয়া। হাউস বোটের মেইন হচ্ছে খাবার দাবার, সকালের নাস্তা, দুপুরের মধ্যভোজন, রাতের ডিনার, সবগুলো কিন্তু উপরেই হয়। তো এটাই। ওকে, খাওয়া দাওয়া করি, এরপরে আমরা জাদুকাটা নদীতে গোসল করব। তারপরে ওখানে শিমুল বাগান, বারিকা টিলা, মেঘালয়ের পাহাড়, এগুলো দেখাবো আপনাদের। আমরা হচ্ছে খাবার দাবারের পরে প্রথম স্পট শিমুল বাগানে পৌঁছাই গেলাম। তো এখানেই হচ্ছে নোঙর করবে। এইটা হচ্ছে শিমুল বাগান, আর এই পাশে হচ্ছে জাদুকাটা নদী। তো আপনারা যখন আসবেন আনোয়ারপুর থেকে, প্রথমে এটা পড়বে। এখানে অনেক ফটোশ্যুট করা হয়, অনেক পরিচিত একটা জায়গা, জনপ্রিয়। তো আমরা এখানে নেমে আপনাদেরকে দেখাবো। এই বৃষ্টির ভিতরেই ছাতাটা নিয়েছি শুধুমাত্র আমার ক্যামেরাকে বাঁচানোর জন্য। এখানে হচ্ছে এরকম খোলা একটা মাঠ, বালির, আর এখানেই হচ্ছে আমাদের ফ্যান্টাসি হাউস বোটটা। এখানে একটা ছোট দোকান, আমার কাছে খুবই ভালো লাগছে। এই চা খাই, আই কাকু, আসসালামু আলাইকুম। চা আছে নাকি? বাহ, আপনার দোকানটা দেখে তো ভালো লাগলো। আমার কাকু বসে এখানেই চা বিক্রি করে। চা ভালো বিক্রি হয় তো? পার ডে কত হয়? 500, 1000? এই ইনকাম এখান থেকে 1000 হয়। বাড়ি কি এখানেই? তো দেখেন জাস্ট, এই যে শিমুল বাগানের পাশেই হাউস বোটগুলো থামে। এই যে মানুষের একটা কর্মসংস্থান, সে পার ডে 1000 টাকা ইনকাম করছে সৎ পথে, এরকম কঠোর পরিশ্রম করে। তো এই যে এই ইনকামটা, তো এটাই কর্মসংস্থান এখানে। এই যে আমাদের চা দিচ্ছে, আর ওইটাকে খালা। বাহ, দুইজন একসাথেই আছে, খুবই চমৎকার। বৃষ্টির দিনে এই পাশে আরো অনেক পর্যটক আসতেছে, বৃষ্টিতে ভিজে ভিজেই। চাটা অনেক দারুণ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এখন। শিমুল বাগানের প্রবেশ মুখে টিকিট কাটতে হবে 50 টাকা করে পার পারসন। এই যে আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান, তো এখানে টিকিট পার পারসন 50 টাকা করে। এরপরেই হচ্ছে আমরা প্রবেশ করব। তিনটা দারুণ ব্যাপার।
এখন কিন্তু অনেকেই প্রবেশ করতেছে, তবে বৃষ্টি হচ্ছে দেখে অনেক মানুষ আসছে নাই, হাউস বোটে আছে। তো অনেক বড়, এখান থেকেও নদীর ভিউটা পাওয়া যায়। এই যে দেখেন শিমুল বাগান, বিশেষ করে উইন্টারে হচ্ছে অনেক ফুল থাকে, তখন এই জায়গাটা অনেক সুন্দর লাগে। বাট তখন হাউস বোটের সিজনটা থাকে না, ওই সময় হচ্ছে বাইক নিয়ে অনেক মানুষেরা আসে যারা বাইক নিয়ে ট্যুর করে। বাট বৃষ্টির দিনে এরকম ভিউ। এই পাশে কিছু পার্ক করা হয়েছে, মানে আপনার ছোট বাচ্চাদের জন্য। এখানে রেস্ট নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় আছে, অনেক ঘোড়া আছে, তো চাইলে ঘোড়া নিয়েও আপনি রাইড করতে পারেন। ছোট ছোট শিমুল গাছ, অনেক মানুষ এখানে আসে। আমি প্রথম আসলাম, ভালো লাগতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে। ওকে, আমরা হচ্ছে এখন যাই হাউস বোটে করে যাব জাদুকাটা নদী, ওখানে গোসল করবো। এরপরে ড্রোন শ্যুটটা হচ্ছে দেখাতে পারলাম না যেহেতু বৃষ্টি হচ্ছে, না হলে উপর থেকে আমরা দেখাইতাম এটা। শিমুল বাগান ঘুরে আমাদের হাউস বোট রওনা হলো জাদুকাটা নদীর তীরে নোঙরের উদ্দেশ্যে। মূলত এখানে আসার অন্যতম কারণ হলো স্বচ্ছ জলে একটু সময়ের জন্য হারিয়ে যাওয়া, নদীতে গোসল করা আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা। জাদুকাটা নদীর পাড়ে এসে মনে হলো চারপাশের পরিবেশটাই যেন এক বিশাল প্রাকৃতিক খেলার মাঠ। একটু দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়, আর পাহাড়ের পাদদেশে ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশের ছোট্ট ছোট্ট গ্রাম। চারিদিকে শুধু সবুজের সমারোহ, মনে হয় প্রকৃতি এখানে তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। আর সেই পাহাড়ের বুক চিরে বয়ে আসা নদী এসে মিলেছে জাদুকাটা নদীর সঙ্গে। নদীর নামটাও যেমন সুন্দর, তার সৌন্দর্য ঠিক তেমনই মায়াবী। তবে আজকের ভারী বৃষ্টির কারণে নদীর পানিতে দেখা গেল এক অপূর্ব বৈচিত্র্য। কোথাও পানির রং সবুজাব, আবার কোথাও বৃষ্টির পানিতে হয়ে উঠেছে ঘোলাটে। দুটি ভিন্ন রং যেন একই নদীর বুকে পাশাপাশি বয়ে চলেছে। নদীর দুই পারের মানুষের জীবনও এই নদীকে ঘিরেই। ছোট ছোট ডিঙ্গি নৌকায় কেউ পার হচ্ছে এক পার থেকে অন্য পারে, কেউ বা প্রতিদিনের প্রয়োজনেই নদী পাড়ি দিচ্ছে। যেখানে পাহাড়, নদী, সবুজ, গ্রাম আর মানুষের জীবন একসঙ্গে মিশে তৈরি করেছে প্রকৃতির এক অপূর্ব মিলনবন্ধন। চলে আসলাম জাদুকাটা নদীতে, এখানে গোসল করব। আর এই পাশেই পাহাড়ের দৃশ্য, তবে পুরো আকাশ জুড়ে ভাই মেঘ, আর সেই সাথে বৃষ্টি হচ্ছে। এই পাশ দিয়েই কিন্তু লোকাল মানুষেরা নদীটা পারাপার হয়। আর এখানে অনেকে ফুটবলও খেলতেছে। আমরা অনেকে এক্সাইটেড যে গোসল করব, সেই সাথে বৃষ্টি হচ্ছে, দারুণ একটা অনুভূতি। আমি ঢাকা থেকে আসছি। বাহ, কয়জন আসছেন? আমরা 10 জন। কেমন লাগতেছে এই ওয়েদারটা? অনেক ভালো লাগতেছে। আসলে হাওর মানেই তো বৃষ্টি, বৃষ্টির সাথে হাওরে একটা দুর্দান্ত কানেক্টিভিটি আছে। হ্যাঁ, সো আজকের এই হাওর আমাদের সার্কেল, বৃষ্টি এবং প্রিয় একজন ব্লগার। বাহ, ভিডিও দেখায় অনেক বেশি, আপনার ম্যাক্সিমাম ভিডিও আমার দেখায় উইথ মাই ওয়াইফ। বাহ, থ্যাংক ইউ, দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা একসাথে খেলবো এখন ফুটবল, তো এখানে ফুটবলও আছে আমাদের, এই যে আমরা ফুটবল খেলবো। তবে একটু দেখাই আপনাদের, এই যে সামনে দেখতেছেন এটাই কিন্তু সেই পাহাড়ি দৃশ্য। আসলে আমি প্রায় প্রায় একটা কথাই বলি যে আমাদের বাংলাদেশটা যেখানে শেষ ওখান থেকেই পাহাড় শুরু। তো আফসোস থেকেই যাই, এই যে নদীটা আসতেছে একদম ইন্ডিয়ার পাশ দিয়ে, এই যে পাহাড়ের ভিতর দিয়ে আসতেছে, আর ওইটা হচ্ছে বারিক্কা টিলা। তবে আজকে এত মেঘ যে আমি পাহাড় এখান থেকে দেখতে পারতেছি না। হয়তো মেঘটা কেটে গেলে তখন সাদা মেঘগুলো ভাসবে আর সূর্য মামা উঠবে, পাহাড়গুলো দৃশ্যমান হবে। দারুণ একটা ব্যাপার। আমরা এখন সেই জাদুকাটা নদীতেই গোসল করছি, হাউস বোটগুলো এই পাশে সব দাঁড়াই আছে, এবং এইখান থেকে শুধু দেখেন যে পাহাড়ি দৃশ্য। তবে এখন যেহেতু বর্ষার সময়, পানিতে থই থই করতেছে ভাই, আর পানি কিন্তু অনেক ঠান্ডা না ভাই রে ভাই। তো এখান থেকে আমরা ঝর্ণাও দেখতেছি। প্রচণ্ড মেঘ। আপনারা জানেন পৃথিবীর ভিতরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই মেঘালয় রাজ্য। তো এই রাজ্যের পাশে সুনামগঞ্জ, সিলেট এইগুলো অবস্থিত, যার কারণে ওই বৃষ্টিগুলো আমাদের এখানেও আসে। কেমন লাগতেছে? অনেক অনেক অনেক। এই যে এখানে একটা হাউস বোট আছে, তো নতুন নতুন হাউস বোটগুলো আসতেছে সবাই গোসল করার জন্য। ও, আমি সাঁতার কাটতেছি ভাই, আমি জানি না এখানে কুমির আছে কিনা। এই পাশে আরও বৃষ্টি হচ্ছে, তবে পানিটা অনেক ঘোলা যেহেতু বৃষ্টির পানি। যাই হোক, গোসল করে এরপরে আমরা আবার রওনা হব। তো আপনারা আসলে এরকম ভিউ পাবেন। জাদুকাটা নদীতে গোসল করে ফুটবল খেলে এখন যাব বারিক্কা টিলা। মানে এই যে নদীর এই পারেই হচ্ছে হাউস বোটগুলো কিন্তু সব নোঙর দিছে, এখানে ট্যুরিস্টরা আসে, এরপরে খেলাধুলা করে, গোসল করে। এরপরে এখন যাব ওই সাইডে।
আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি কমে গেছে। আর আমাদের এই হাউস বোটে 2-3টা গেস্ট আসতে লেট করেছিল, কারণ কালকে ঢাকা থেকে রওনা দিয়েছিল সিলেটে 10টার সময়। তো এত জ্যাম ছিল, রাস্তাঘাট ভাঙা, এখন বাজে বিকেল 3টা, এখন পৌঁছাইছে, একবার ভাবেন। তো যাই হোক, আমরা এখন ওখানে যাই। ওরা কিন্তু অনেক দক্ষ এবং এখানকার সব স্থানীয় মানুষজন। ও এখানে একটা ঝাঁকুনি দিবে। এখানে হাউস বোট নোঙর করে এখন হেঁটে যাচ্ছি। তো এখানে সব দোকানপাট এর আগে দেখছিলাম কম, বাট এখন কিন্তু বাড়তেছে। তো এটাও কিন্তু এই অঞ্চলের একটা কর্মসংস্থান। এই পর্যটক স্পট যত বাংলাদেশের প্রান্ত থেকে পর্যটক আসবে, এখানে কিন্তু ওই রকমই কর্মসংস্থান তৈরি হবে। তো আমরা এর আগে কিন্তু এগুলো দেখিই নাই, এখন কিন্তু দেখেন নতুন নতুন অনেক স্টল হচ্ছে, দোকান হচ্ছে, যেখানে চকলেট থেকে শুরু করে অনেক কিছু কিন্তু পাওয়া যায়। এইগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান চকলেট, ইন্ডিয়ান শ্যাম্পু, ইন্ডিয়ান বিস্কিট, সব কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট। এগুলো দেখেন তেল থেকে শুরু করে অনেক কিছু। তো আমাকে ভাইয়া হচ্ছে এরকম একটা কিটকাট গিফট করছে, আমি টাকা দিতে গেলাম, নিল না। টাকা দিই না না না, ব্যবসা ভালো চলতেছে, বাহ। তো এখানে সাবান আছে। বিশেষ করে গ্রামগঞ্জে দেখবেন অনেক মেয়েরাও এইভাবে কর্মসংস্থান গড়ে তুলেছে। তারা দোকানপাট, বাজার ঘাট এগুলো সব ইন্ডিয়া থেকে বিভিন্ন জিনিস এনে আমাদের এখানে বিক্রি করে। বারিকার টিলায় এসে অবাক যে এখানে চাঁদের গাড়ি থেকে শুরু করে বাইক দেখেন, আর পর্যটক দেখেন যে কত। মানে আমি এই প্রথম দেখতেছি এত পর্যটক আসছে। তো দেখেন যে এই জায়গাটা একটা পর্যটক স্পট তৈরি হয়ে গেছে, অসাধারণ ব্যাপার। এবং অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। এখানে কিন্তু ডাব বিক্রি করা হচ্ছে একদম লাইন ধরে, আর কত বাইক। বিশেষ করে আপনি এখানকার যারা বাইক চালায় ওদেরও একটা কর্মসংস্থান, যে এখানকার যে ইয়াং ছেলেরা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ইনকাম করে। তো আমাদের দেশের পর্যটক শিল্পগুলোকে তুলে ধরা উচিত। আমাদের গভর্নমেন্ট থেকে শুরু করে যারা এই খাতে আছেন তাদের সবাইকে এইটা নিয়ে চিন্তা করা উচিত। যাই হোক, ওই পাশে হচ্ছে ভারত সীমান্ত, তো এই দিক দিয়েই হচ্ছে আমাদের যাইতে হবে। তবে গ্রিন ভিউটা দেখার মতো। ঘোড়াটার জাস্ট কালার দেখেন, ওটার নাম কি? রাসেল ভাইপার। ও কি এটা করছে না জন্মগত এটা, নাকি এমনি করা হয়েছে? জাস্ট ঘোড়াটার কালার দেখুন, যে ও নিজে নিজে করছে। এইগুলো কি টেকনিক ভাই। আরও নাম দিয়েছে রাসেল ভাইপার। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। তবে এই যে বিকালের ভিউটা ভাই অসাধারণ, যে একপাশে পাহাড়, এই পাশে নদী এবং গ্রিন ভিউটা। এটা হচ্ছে লাস্ট সীমান্ত আমাদের, এবং যেটা হচ্ছে 0 পয়েন্ট, যেটা 1203 প্লার নাম্বার, এবং অনেক বড়। এখান থেকেই কিন্তু ভাগ হয়ে গেল ইন্ডিয়া এবং বাংলাদেশ। তো এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। আর এখান থেকে অনেকটাই আফসোস হয় যে যেখানেই বাংলাদেশ শেষ ওখানেই পাহাড় শুরু। তো আপনি যখন সিলেটে আসবেন বেশিরভাগ স্পটগুলো হচ্ছে এরকম। তো জাস্ট দেখেন, আমরা এই পাহাড়গুলো দেখার জন্য এত দূর আসছি, যদিও এই পাহাড়ের মালিক হচ্ছে ইন্ডিয়া। ওইখানে একটা ওয়াটারফলস দেখা যায়, ওই পাশ দিয়ে কিন্তু ঝর্ণা থেকে এই পানিগুলো আসতেছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ফ্যামিলি নিয়ে আসছেন? কেমন আছো তুমি? আমাকে চিনো? বা আমার নাম কি মনে নাই না? কি মাশাআল্লাহ, কি অবস্থা? ভালো? এই তো ওয়ালাইকুম আসসালাম। কি কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। না টাটা। ও ভিডিও করতেছে, দেখতেছি আমাদের অনেক পরিবার, মানে বাংলাদেশের ফ্যামিলি অনেক বেশি এখন ট্যুর করতেছে। এই জিনিসটা ভালো, যে এই যে এত ডিপ্রেশনের ভিতরে, এত মানে ক্রাইসিসের ভিতরে যখন আমরা ট্যুর করি, তখন কিন্তু আমরা ফিল করতে পারি যে আসলেই জীবনটা উপভোগ করার জন্য। তো এটাই, এখান থেকে এত সুন্দর দৃশ্য, মানে যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, তো এই গ্রিন ভিউটা কিন্তু দারুণ লাগতেছে। আর সেই সাথে আমরা হচ্ছে এইখান থেকে 3টা ওয়াটারফলস দেখতে পাচ্ছি, যে ওই পাহাড়ে 2টা আর এইখানে হচ্ছে একটা। তবে এর এই পাশে আর আমাদেরকে যাওয়ার অনুমতি নাই, যার কারণে এটাই হচ্ছে লাস্ট, একদম সীমান্তবর্তী একটা বাজার। যে এই পাশে হচ্ছে ভারত, আর ঠিক এদিকেই হচ্ছে একটা বাজার গড়ে উঠেছে ট্যুরিস্টদের জন্য। আর ডাবগুলো দেখেন যে বিশাল বড় বড়। কত করে খালাই ডাব? 300 টাকা। 300 টাকা? আনএক্সপেক্টেড দাম। এটার দাম নাকি 300 টাকা? এখানে আনারস আছে। অনেক ট্যুরিস্ট পর্যটক আসলে তারা এটা বিক্রি করে। এই যে দেখেন এই ডাবগুলো।
তো চারিদিকেই দোকানপাট, দারুণ যে ভাল লাগতেছে। এখানকার যারা গরিব মানুষ আছে তাদের একটা কর্মসংস্থান হচ্ছে। বিশেষ করে আমাদের বয়সী অনেকেই এরকম বাইক চালায়, এইটা চালাই কিন্তু অনেক কর্মসংস্থান এখানে গড়ে উঠছে, ইনকাম করে পার ডে 1000 2000। ঘোড়া আছে, এটা হচ্ছে পাহাড়ি কলা। তবে বেশিরভাগ এখানকার মেয়েরাই এই দোকানগুলো পরিচালনা করে, তো পুরুষের পাশাপাশি মেয়েরাও কঠোর পরিশ্রম করে এখানকার। দেখেন যে এই প্লারটাই আলাদা করে দিয়েছে দুটা দেশকে, মানে হচ্ছে বাংলাদেশ এবং ভারত। বারিকা টিলা 0 পয়েন্টে এসে অপলক চোখে পাহাড় দেখছিলাম আর ভাবছিলাম একটা পাহাড়ও বাংলাদেশের নয়। মনের ভিতর তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, যেখান থেকেই পাহাড় শুরু সেখানেই কেন বাংলাদেশের শেষ? একটা পাহাড়ও যেন আমাদের ভাগ্যে পড়লো না। কি অদ্ভুত এক বাস্তবতা! চোখের সামনে বিস্তীর্ণ পাহাড়, অথচ সেই সৌন্দর্যর বেশিরভাগটাই যেন সীমান্তের ওপারে। এখানে এসে অনেক পর্যটক পাহাড়গুলোর দিকে একরাশ অভিমান করে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবেন, ইস, এই পাহাড়গুলোর মালিক যদি আমরা হতাম তাহলে কতই না ভালো হতো। তবুও সব আক্ষেপ ভুলে যখন চারপাশের প্রকৃতির দিকে তাকাই, তখন মনে হয় বাংলাদেশ আর ভারতের সীমান্তের এই সৌন্দর্য যেন পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ একই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় পাহাড়, ঝর্ণা, নদী, সমতল ভূমি আর সবুজের বিস্তীর্ণ প্রান্তর। এত অল্প জায়গার মধ্যে প্রকৃতির এত বৈচিত্র্য সত্যিই অবিশ্বাস্য। হয়তো এ কারণে বাংলাদেশ এত ছোট হয়েও এত সুন্দর। মহান আল্লাহ তাআলা আমাদের এই ছোট দেশটিকে যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বানিয়ে রেখেছেন। বারিকা টিলা ঘুরে আজকে এইখানেই নাইট স্টে করবো, মানে এই জাদুকাটা নদীতেই। এবং আজকের ভিউটা অসাধারণ, একপাশে পাহাড় এবং এই নদী, সেই সাথে এইখানে হাউস বোটের উপরে খাওয়া দাওয়া। এটা হচ্ছে রাইস, এটা ভর্তা না, এটা পেঁপে ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা। এখানে কি আছে দেখি, এটা লাউ চিংড়ি, এটা কি মাছ? বোয়াল মাছ। আচ্ছা, এটা হচ্ছে বোয়াল মাছ, আর এইটা হচ্ছে চিকেন। আর এর আগে এসে পায়েস খাইছিলাম। পায়েস এটা? ও, মানে আজকেও পায়েস আছে ভাই, দারুণ একটা ব্যাপার। তো এখানে অলরেডি এখন অনেক হাউস বোট চলে আসছে। এই পাশে আরও 7-8টা আসছে, এই পাশে আরও 3-4টা। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। তবে আজকে হচ্ছে এখানেই নাইট স্টে করতে হবে। এরপরে কালকে হচ্ছে নীলনদ লেক, তারপরে ওয়াচ টাওয়ার, এগুলো ঘুরবো। বিশেষ করে হাউস বোটে সব থেকে যে জিনিসটা ভালো লাগে, খাবার দাবার, মানে ভরপুর খাইতে পারবেন আপনি, সকাল, দুপুর, বিকেল, রাত। তবে সুনামগঞ্জের মিষ্টিটা অনেক মিস করতেছি। ভাইয়া, সুনামগঞ্জের মিষ্টিটা আছে? ওয়াও, লাউটা দারুণ হয়েছে ভাই। বিশেষ করে হাউস বোটের, মানে এখানে যে হাউস বোটগুলোর শেপ ভাই অসাধারণ রান্না করে। আর এটা হচ্ছে বোয়াল মাছ। আমি কিশোরগঞ্জে যে একবার খাইছিলাম, বাট এইখানকার টেস্ট আমি জানি না কেমন। একটু পাঞ্চু পাঞ্চু লাগছে, কিন্তু ভালো। আসলে এই মাছগুলো আমাদের অঞ্চলে কখনোই ছোটবেলা থেকে পাই নাই, আমি খাইও নাই। আমাদের মেহেরপুর জেলায়, আমার কথা বলতেছি, অন্য জনের কথা না, আমি ছোটবেলা থেকে বাজার করছি শুধু সিলভার মাছ কিনে। মানে আমরা বাজার করলে সিলভার মাছ কিনতাম, ওইটাই ছিল জাতীয় মাছ। মেহেরপুর জেলায় সিলভার কাপ আর হচ্ছে আপনার রুই। এরপরে পাঙ্গাসটা একটু জনপ্রিয় হইলো, কিন্তু এই বোয়াল বলেন বা অন্যান্য যেসব মাছ ভাই আমরা জীবনে নামই শুনি নাই। এখানকার ভর্তাগুলো কিন্তু অনেক টেস্ট। কেমন লাগতেছে? তাই না? তবে এইটা যদি আপনি একটা হোটেলে খাইতে যান, প্রতিটা ভর্তার জন্য 20 টাকা করে নিবে। এই যে এই লাউয়ের এইটাই নিবে 40-50 টাকা, মাছটা নেবে 100, মুরগিটা নেবে 100, 400-500 টাকা বিল নেবে এটা। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, এরপরে বিকালে একটু ভিউ নিব, এই গ্রামটা একটু ঘুরবো, তারপর আজকে নাইটটা এখানে স্টে করে কালকে সকাল ভোরে রওনা দিব একদম নীলনদ লেক, ওয়াচ টাওয়ারের দিকে। ওকে, এই নৌকায় এখন পার হব। যে আসলে এই গ্রামের মানুষজন এই নদী নৌকায় পার হয়, জাস্ট দেখুন। আর এছাড়া বাইকগুলোও কিন্তু নৌকা দিয়েই পারাপার হয় আস্তে আস্তে। এই যে বাইকগুলো কিন্তু এইভাবেই পার হয় আর এই এলাকার, আচ্ছা এই গ্রামের নাকি একমাত্র এটাই পথ এই নদী দিয়ে পার হয়। আর এই পাশটা দেখেন পাহাড়,
যে চমৎকার মেঘালয়ের সৌন্দর্য এখান থেকে উপভোগ করা যায়। দারুণ একটা ব্যাপার ভাই, এই এলাকার মানুষের জীবনযাপন কিন্তু এই পানি কেন্দ্রিক। নদীর এই পারের মানুষ হচ্ছে এরকম নৌকায় পারাপার হয়। যদি কোনো মেয়ে গর্ভবতী হয় বা অসুস্থ হয় বা কোনো মানুষ অসুস্থ হয়, তো তাদের একমাত্র যাওয়ার বাহনটাই হচ্ছে নৌকা। তবে ওই পাশে একটা ব্রিজ হচ্ছে, যদিও এখনও কমপ্লিট হয় নাই, মানে যে ঠিকাদার করছিল সে নাকি পালাই গেছে, তো এই কারণে একটা ভোগান্তি। বাট এইরকম দৃশ্য দেখে ভাবেন শুধু, আমি জাস্ট অবাক ভাই, যে এরকম একটা লাইফ দরকার, যে নদী পার হবো, সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাব নদী পার হয়ে, জাস্ট ইমাজিন করেন যে কত সুন্দর একটা জীবন এদের। তো এটাই আমরা ঠিক এখন জাদুকাটা নদী, এটা জাদুকাটা নদী পার হচ্ছি, চলে আসলাম এই গ্রামে। তবে এখানকার বালিগুলো কিন্তু একদম লাল, ঠিক বাইকগুলো এইভাবেই যায় বালির উপর দিয়ে। সাধারণ মানুষগুলো, ওকে আল্লাহ হাফেজ, সাধারণ মানুষগুলো এইভাবেই যায়। এমডি ফিজ, কি অবস্থা? ভালো। তো দেখেন ওদের যাওয়ার রাস্তাটা হচ্ছে এটা, যে ভাসমান বাজার, নৌকা নিয়ে চলে আসছে। কি আছে দেখি? আচ্ছা ডাব, ও ডাব আনছে দেখেন, মানে সন্ধ্যা হয়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ওরা ডাব আনছে। কই আরও কাছে আসো দেখি কি ডাব। আর ওই পাশেও একটা হাউস বোট। আর সত্য বলতে আজকে ভাই সকাল থেকে 10-12 বার বৃষ্টি হয়েছে শুধু, মানে আধা ঘন্টা পর পরই বৃষ্টি। তো প্রথম ভালো লাগছিল, পরে একটু বোরিং ফিল করলাম যে এত বৃষ্টি ভাই। মাঝারি দেখি একটা, আর পানি কিন্তু অনেক ঢেউ এখন, মানে স্রোত। আর এই পাশে স্পিড বোট চলতেছে, এই যে দেখেন স্পিড বোটেও অনেক মানুষ পারাপার হয়। আর সেই সাথে পানির কালারটা দেখুন শুধু। কই ওরা হচ্ছে ডাব বিক্রি করতেছে 200 করে। আমি যখন বাড়ির কাটিলায় গেছি, ডাবের দাম বলে 300 টাকা। মানে এই জিনিসটা অনেক খারাপ ভাই, 300 টাকা দিয়ে মানুষ ডাব খাবে। দাম হইতে পারে 100, 120 বা 150 হইতে পারে, 200, 300 মানে হিউজ একটা দাম। দেখি কেমন ভাই রে ভাই, এটা কিন্তু বিশাল ভারী। ওরে বাপরে বাপ, এখান থেকে একটা দাও। হ্যাঁ এটা এটা নারকেল হবে? নারকেল না, এটা পাইপ আছে। এইটা হচ্ছে ডাব, দেখেন অনেক বড়, কিন্তু ও 150 টাকা দিয়ে আমাকে দিছে, মানে একটু বার্গেন করছি। আর ওরা হচ্ছে কিনে আনে 100, তারপরেও ওরা বেশি বলছে, এটা কিনে আনে খুব জোর হলে 60 থেকে 70 টাকা। এই যে স্ট্রো, না মিষ্টি পানি। তো আপনারা আসলে এই অঞ্চলে ডাব খাইতে পারেন। ফাইনালি এখন আমরা রাতের খাবার খাবো। আর জাস্ট দেখুন যে রাতের আলোকসজ্জায় সজ্জিত আমাদের হাউস বোট। কি অবস্থা, খাওয়া শেষ? তবে সারাদিন বৃষ্টি, যার কারণে সকালেও এখানে খাইছি হাউস বোটে, এখন রাতের ডিনারও আমাদের এইখানেই করতে হবে। এই যে আমাদের প্লাবন ভাইয়া বসে আছে। আজকে কি কি আছে রাতে দেখি? সেই আলু ভর্তা, এটা কি কাঁচা কাঁচা কলা? আচ্ছা, এটা হচ্ছে কলা ভর্তা, এখানেই হয় নাকি? সুনামগঞ্জেই হয়। আচ্ছা, আর এটা আপনার মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, চেপা শুটকি, ছোট মাছ। আর এটা হচ্ছে ছোট মাছ, বাহ আমার ফেভারিট। এটা হাঁসের মাংস, ওয়াও। আর এটা রুই মাছ। তবে একটা জিনিস ভালো লাগছে, ওরা যে সার্ভ করে, ওদের হাতে কিন্তু পলিথিন, মাথায় হচ্ছে এরকম যাতে চুল না পড়ে, অনেক সময় চুলও পড়তে পারে, যার কারণে ওদের এই জিনিসটা আমার ভালো লাগছে। আমাদের রাতের খাবার জাস্ট দেখুন, যে এখানে রুই মাছ আছে, হাঁসের মাংস আর সব রকমের ভর্তা। ভাইয়া বসবেন না আপনারা? তো হাঁসের মাংস জাস্ট ওয়াও। আমি রিসেন্টলি নওগাঁয় গেছিলাম, কুড়ে ঘরে, ওখানে হাঁসের মাংসটা খাইছিলাম, দারুণ টেস্ট। সেই সাথে সুনামগঞ্জ, এই 2 জায়গায় আমার হাঁসের মাংস ভালো লাগছে, যেহেতু এর আগেও আমি আসছিলাম। আর এটা কি রুই মাছ? আমাকে শুটকি দিছে কে? আমি শুটকি খাই না কিন্তু ভাই। এই শুটকি নিয়ে কত জ্ঞানজাম। আমার আম্মা হচ্ছে নোয়াখালীর, মানে চৌমনি বাসা আমার নানির বাড়ি। তো আমার আম্মু প্রচুর শুটকি খায়। তো প্রথম যখন এখানে আসছে, তো আমার গ্রামের মানুষ আমার আম্মুর এগেনস্টে যে এই শুটকি রান্না করে পুরো গ্রাম গন্ধ হয়ে যায়। তো আমিও এটা মানে অপছন্দ করতাম, বাট এখন একটু খাই, তবে অনেক টেস্ট। আর এখানে হচ্ছে আপনার ছোটো মাছ আছে, যেটা এটা মাস্ট বি ট্রাই করবেন। এবং আমার সব থেকে
মানে প্রিয় একটা মিষ্টি। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাইছি, বাট এইরকম টেস্ট আমি পাই নাই। এত সুন্দর টেস্ট। আপনারা চাইলে সুনামগঞ্জ এই তাহিরপুর থেকে কিনেও নিয়ে যেতে পারেন। খাওয়া দাওয়া শেষ, আর আমার রুমটা দেখেন। এইখানে হচ্ছে সামনে অনেক রুম, বাট আমার হচ্ছে একদম লাস্টে। এরপরেই কিন্তু এখানে ইঞ্জিন, কিচেন রুম। এই রুমটা হচ্ছে আমার, আর যার কারণে একটু শব্দ শোনা যায়। ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বাজে রাত 12টা। খাওয়া দাওয়া করলাম। এখানকার যে খাবারগুলো দেওয়া হয় হাউস বোটে খুবই সুন্দর। বিশেষ করে আজকে সারাদিন বৃষ্টি ছিল, তো এই মুহূর্তগুলো অনেক দারুণ একটা ব্যাপার যে গ্রামের মানুষ জাদুকাটা নদী পার হচ্ছে নৌকাতে করে, তারা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে যাচ্ছে, বা এই যে আমাদের বাড়ির টিলা থেকে শুরু করে এত সুন্দর পরিবেশ, মনে হবে এটা যেন বাংলার এক টুকরো কাশ্মীর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আপনারা এই বর্ষার সময় মিস করেন না, কারণ এখন যে সুন্দর বৃষ্টি, সেই সাথে বাংলাদেশের প্রকৃতি অসম্ভব সুন্দর। এবং এরকম হাউস বোট আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল এসে কিন্তু এটা দেখতে পারেন। খুবই চমৎকার। একপাশে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি দৃশ্য, ঝর্ণা, বৃষ্টি, নদী সব একই সাথে আপনারা পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই, আল্লাহ হাফেজ, টাটা।